বাহিরে অযথার বৃষ্টি হচ্ছে, যতদূর চোখ যায় বৃষ্টির তোড়ে ততদূর অবধি সামনে সকল দৃশ্যপট ধোঁয়াশা। বৃষ্টির মাঝে বিশাল হাইওয়ে ধরে সাই সাই করে হাওয়ার বেগে ছুটে যাচ্ছে কাভার্ড ভ্যান আর লরির বহর। ক্যাফের এক কোণে টেপ রেকর্ডারে গান চালিয়ে রেখেছে জয়া আন্টি। সেখানে কোনো এক নাম না জানা শিল্পীর সুর তুলে গাইছেন, আকাশে তুমি খেলা জিও না কো একলা, এখনই নামবে অন্ধকার। অথচ ঈশানী এই ঝড় বাদলের রাতেই বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছে। জয়া আন্টিকে বলে কয়ে রাজি করিয়ে রাত 9টার মধ্যে ক্যাফে থেকে বের হওয়ার বন্দোবস্ত করেছে। রাত 10টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে লাস্ট ট্রেন ছেড়ে যাবে। কোনো মতে সেটা ধরতে পারলেই ঝামেলা শেষ। যদিও এর আগে কখনো ট্রেনে করে বাড়ি ফেরা হয়নি ঈশানের, কারণ প্রত্যেকবারই জিসানকে বাসে তুলে দিয়ে এসেছে ওকে। কিন্তু এবারে বাড়ি যাওয়ার ব্যাপারটা জিসানের থেকে পুরোপুরি চেপে গিয়েছে ঈশানে। ওর মতে ব্যক্তিগত বিষয়গুলো বাইরের মানুষ যত কম চাপে ততই ভালো। অন্তর্মুখী স্বভাবের একটা মেয়ের ভাবনা এর থেকে বেশি আর কি বা হতে পারে। বাইরে সাহসিকতা নির্ভীকতা দেখানো নীল চোখের ঈশানী ভেতর ভেতর ভীষণ সরল আর ভীতু। যার দরুন এত রাতে ট্রেনে চেপে একা বাড়ি ফেরার সাহস ওর হয়নি। মূলত নিঝুমের সঙ্গে আলাপ করেই দুজন মিলে ট্রেনে যাওয়ার পরিকল্পনা করেছিল ওরা। তাছাড়া ঈশানীর বিয়ে যতই ঘরোয়াভাবে হোক না কেন, নিঝুম ওর বিয়েতে যাবে না তা কি করে হয়? এমনিতে ঈশানী মেয়েটার আপন জনের তালিকায় শূন্যই প্রায়। নিঝুমেরও না বলার মতো কোনো অপশনই ছিল না, কিন্তু শেষ মুহূর্তে এসে একদম ঘেটে গিয়েছে সবটা। হুট করে বিকেলবেলা নিঝুম কল দিয়ে জানায় ও বাড়িতে যাচ্ছে, খুব জরুরি প্রয়োজন, নয়তো কিছুতেই ঈশানীকে একা ফেলে যেত না। মোবাইলের মধ্যে দুঃখ প্রকাশ করেছে ক্ষোভ। তার পাশাপাশি ঈশানীকে বলে ভালো মতো বুঝিয়েও দিয়েছে কিভাবে কিভাবে ট্রেন গিয়ে ধরতে হবে। ঈশানী জানে নিঝুম অজুহাত দেওয়ার তো মতো মেয়ে নয়, তবুও ওর ভিতর হৃদয়ে কিছুটা সংশয় আর আতঙ্ক জড়ো হয়েছে বটে। তবে সে সংশয় কোনো পাত্তা দিল না ঈশানী, বরং নিঝুমকে উদ্দেশ্য করে হাসি মুখে জবাব দিল, সমস্যা নেই, তুই সাবধানে যাস। এমনিতেই বৃষ্টির রাত, বুঝে শুনে গাড়িতে উঠিস। আমি ঠিক ট্রেন ধরে চলে যেতে পারবো। ইস। ঈশানীর কথার প্রত্যুত্তরে নিঝুম যে মুখ ফুটে বলবে এত রাতে বাড়ি যাওয়ার প্রয়োজনটা কি? সেটারও উপায় নেই, কারণ আগামীকাল ঈশানীর আগত। তাছাড়া ঈশানী দেরি করে ফেলেছে বলে রোকেয়া বেগম বেজায় চোটে আছেন। ঈশানী মাকে শান্ত করার জন্য মিথ্যে আশ্বাস দিয়ে বলেছে যে ও গাড়িতেই আছে, আর একটু পরে চলে আসবে। এদিকে বৃষ্টি যে থামার কোনো নামগন্ধ নিচ্ছে না, ক্ষণে ক্ষণে দ্বিগুণ তালে বেড়ে যাচ্ছে বর্ষণ। গ্লাস ক্লিনার আর তোয়ালে দিয়ে ক্যাফের কাচের দেওয়ালগুলো পরিষ্কার করতে করতেই বাইরের রাস্তার দিকে উকিঝুঁকি দিচ্ছে ঈশানী। একটু পরেই বের হতে হবে ওকে। সকালে কাজে আসার সময় ব্যাগ গুছিয়ে এখানে এসেছে, অথচ এই রাতের বেলাতে কি বৃষ্টিটাই না শুরু হলো। আজ যে কি কি দুর্ভোগ আছে কপালে তা কেবল উপরওয়ালাই ভালো জানেন। বিজলির আলোয় বিশাল হাইওয়ে রাস্তাটা এক ঝলক পর করে নিজ মনে অস্পষ্টে বিড়বিড়ালো ঈশানী। অতঃপর হাতের জিনিসগুলো রেখে অ্যাপ্রন খুলে একে একে সব কাজ গুছিয়ে একটা ছাতা মাথায় নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়লো ও উদ্দেশ্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। ঈশানী যখন স্টেশনে এসে পৌঁছায় তখনও তীব্র বাড়ি ধারা ভেসে যাচ্ছে চারিপাশ। পরনের জামা কাপড় প্রায় অর্ধেক ভিজেই গিয়েছে। রেল স্টেশনে এটা একদম অপরিচিত ঈশানীর নিকট। তার উপর রাতের বেলা ল্যাম্পপোস্টের আলো ভালো করে দেখাও যাচ্ছে না, কোনো কিছু কাউন্টারে একটা মানুষও নেই। তারপর রাতের বেলা ল্যাম্পপোস্টের আলোয় ভালো করে কোনো কিছু দেখাও যাচ্ছে না, কাউন্টারেও একটা মানুষও নেই যাকে গিয়ে ও জিজ্ঞেস করবে যে কক্সবাজারের ট্রেন আদতে কোনটা। চারপাশটা প্রচুর নিরিবিলি, শুধুমাত্র বৃষ্টির রিমঝিম আওয়াজ ব্যতীত আর কোনো আওয়াজ নেই এখানে। এহেন জনমানবহীন পরিবেশ কাজ ছমছম করছে ঈশানীর। নিজের হাত ঘড়িটার দিকে এক নজর চোখ বুলিয়ে ঈশানী সিদ্ধান্ত নেয় ও প্ল্যাটফর্মে গিয়ে কিছুক্ষণ বসে থাকবে। এখানে এমন বৃষ্টির মাঝে দাঁড়িয়ে ট্রেন খোঁজার তো কোনো মানেই হয় না, তাই না? সেই উদ্দেশ্যেই কয়েক কদম পিছু হেঁটেছিল ঈশানী। ঠিক তখনই গলা কাঁপিয়ে বেজে ওঠে কোনো এক যাত্রীবাহী ট্রেনের হুইসেল।
হুইসেলের বিকট শব্দে পেছনে চাইল ঈশানী। দেখলো ওর কাছে ট্রেনটাই যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টির মাঝেও কোথা থেকে যেন ছুটে এসে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে যাচ্ছে মানুষ। এমতো অবস্থায় উপায়ন্তর না পেয়ে ঈশানী বহু কসরত করে একটুখানি গলার আওয়াজ বের করলো। ট্রেনের উদ্দেশ্যে ছুটতে থাকা একজন যাত্রীকে পিছু ডেকে শুধল। আচ্ছা, এটা কি কক্সবাজারের ট্রেন? তুমুল বর্ষণের মাঝে ঈশানীর এমন ক্ষীণ আওয়াজ লোকটা আদতে শুনেছি কিনা সন্দেহ। তবে সে দৌড়ে যেতে যেতে উত্তর করল। লোকটা হ্যাঁ হ্যাঁ, জলদি আসুন, টাইম হয়ে গিয়েছে। হ্যাঁ বলেছে। তাই এবার কিছুটা আশ্বস্ত হলো ঈশানী। বুকের উপর থেকে যেন শক্তপোক্ত একটা পাথরই নেমে গেল ওর। সেরকম একটা লম্বা শ্বাস টেনে বৃষ্টির পানি পায়ে মারিয়ে ব্যাগ সমেত তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেল ঈশানী। বোকা ঈশানী তখনও অন্ধকারের মাঝে খেয়াল এটা করলই না যে আন্তনগর ট্রেনের গায়ে গুটি গুটি অক্ষরে লেখা চট্টগ্রাম টু খাগড়াছড়ি। তবে ট্রেনে উঠতে ঈশানী যতক্ষণে পরিষ্কার বৈদ্যুতিক বাল্বের আলোয় ট্রেনের ভেতরের গায়ে লেখাগুলো খেয়াল করলো, ততক্ষণে ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করে দিয়েছে। ট্রেনটা কক্সবাজার না খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ব্যাপারটা বুঝে আসতে বাইরের রাতের আধারে এক আকাশ ভেঙে বাজ পড়ার চেয়েও দ্বিগুণ জোরে যেন বাজ পড়ল ঈশানীর মাথায়। নিদারুণ এক আতঙ্ক, দিকবেদিক জ্ঞান হারিয়ে স্তব্ধ হয়ে গেল মেয়েটা। নিজেকে সাহসী প্রমাণ করতে গিয়ে আরেক দফা বোকামি করে ফেলেছে ও। নিজের বোকামি আর অপরিণাম দর্শিতার ফলস্বরূপ এখন এই মুহূর্তে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে মরে যেতে ইচ্ছে করছে ঈশানীর। কিন্তু তার জন্য তো গোটা একটা সাহসী হৃদয় প্রয়োজন, যেটা আপাতত নেই ঈশানীর। নিদারুণ এক আতঙ্কে দিকব্যাদিক জ্ঞান হারিয়ে স্তব্ধ হয়ে গেল মেয়েটা। নিজেকে সাহসী প্রমাণ করতে গিয়ে আরেক দফা বোকামি করে ফেলেছে ও। তাই ও পারল না সেই সব করতে। উল্টো ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন লাগালো নিঝুমের নাম্বারে। বৃষ্টির মাঝে নেটওয়ার্কের সমস্যা নাকি অন্য কোনো কারণ জানা নেই ঈশানের, কিন্তু নিঝুমের নাম্বারটাও বন্ধ বলছে বারবার। এবার সত্যি কান্না পাচ্ছে ওর। বিরক্তিরা যেন জেকে ধরেছে সর্বাঙ্গ। এবার আর উপায়ন্তর না পেয়ে জিসানকেই কল দিল ঈশানী। এক দুবার রিং হওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে জিসান বলল। ওপাশ হ্যালো থেকে চেনা পরিচিত জিসানের কণ্ঠ শোনা মাত্রই নিজের সেই চিরাচরিতকেই হারিয়ে কাঁদো কাঁদো গলায় ঈশানী বলেই উঠে। ঈশানীর আমি ফেসে গিয়েছি জিসান। এমন শঙ্কাগ্রস্ত আওয়াজ শুনতে পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠল জিসান। তাড়াহুড়ো করে শুধল। কি হয়েছে তোর? নিজেকে সংবরণ করার চেষ্টা চালিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে ঈশানী বলে। আমি ভুল করে খাগড়াছড়ির ট্রেনে উঠে পড়েছি, আর এখন ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না, সব এলোমেলো লাগছে আমার। ঈশানীর কথা শুনে জিসানের তো মাথায় হাত। এই মেয়েটা নিজেকে ভাবেটা কি? হ্যাঁ, ও কিছুটা ক্ষুদ্রস্বর ঈশানীকে বলা। তুই হঠাৎ বাস রেখে ট্রেনে উঠতে গেলি কোন শখে? গেলি তো গেলি, আমাকে কেন জানালি না? আমাকে এতটাই অপছন্দ করিস যে তুই এই বৃষ্টির মাঝে বাড়িতে যাচ্ছিস, সেটা আমাকে একবার জানার প্রয়োজন বোধ করলি না? সত্যি করে বলতো, তুই কি আদৌ আমাকে বন্ধু ভাবিস ঈশা? এমন একটা শ্বাস রুদ্ধকর প্রতিকূল পরিস্থিতিতে জিসানের এসব ছেলে মানুষই প্রশ্ন বন্ধুত্বের সমীকরণ। ভাবা না ভাবা ব্যাপারগুলো বড়ই অসহনীয় ঠেকলো ঈশানীর নিকট। তাই আর কোনো কিছু না বলে আস্তে করে কলটা কেটে দিয়ে মোবাইলটাই বন্ধ করে ফেলো ঈশানী। এই ঘটনা মা জানলে নির্ঘাত বাড়িতে লঙ্কা কাণ্ড বাঁধিয়া বসবে। যে করেই হোক সকালের মধ্যে বাড়ি ফিরতেই হবে আমাকে। নিজেকে নিজে হাজারটা দোষারোপ করতে করতে ঈশানী ঠিক করলো এখানে দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই। তাই ও সিটে বসবে। ট্রেনটা খাগড়াছড়িতেই তো যাচ্ছে, দেশের বাইরে তো যাচ্ছে না। এত ঘাবড়ানো কিচ্ছু নেই সেই ভেবে যেই না কিঞ্চিত পিছু ঘুরে ঈশানী তৎক্ষণাৎ চলন্ত ট্রেনের ধাক্কায় হালকা একটা হুডি পরিহিত লোকের শক্ত চওড়া বলিষ্ঠ বুকের উপর তনু পিঠ গিয়ে ঠেকলো ঈশানী। লোকটা ওকে সামলানো না আর না তো নিজের জায়গা থেকে এক চুল পরিমাণও নড়ল। উল্টো আকস্মিক কাণ্ডে তাড়াহুড়ো করে নিজেই নিজেকে সামলালো ঈশানী। লোকটার উপর থেকে নিজেকে সরিয়ে পিছনে ঘুরে দেখলো লোকটা ওর খুব কাছে দাঁড়িয়ে। এতটা কাছাকাছি সাধারণত কোনো অপরিচিত মানুষের দাঁড়ানোর কথা নয়। তবে সেসব ভাবনা মস্তিষ্ক ছুঁতে পারল না ঈশানী। উল্টো এই কালো হুডি, কালো মাস্ক আর কালো বেসবল ক্যাপ পরিহিত লোকটাকে চেনা চেনা ঠেকলো ওর মস্তিষ্কে। এরকমই তো একজোড়া নির্জীব অনুভূতিহীন সুন্দর চোখ সেদিন রাতে দেখেছিল ও। সেদিন অন্ধকারে খেয়াল করা হয়নি লোকটার এক ট্রুতে পিয়াংসি করানো। সেখানে চলচল করছে ছোট্ট একটা মেটালিক রিং। ঈশানী টিভিতে দেখেছে সাধারণত রকস্টার কিংবা ব্যান্ড তারকারা এইসব স্টাইল
করে থাকে, তাহলে কি এই মাস্ক পরিহিত লোকটাও কোনো বর্ষ রকস্টার? লোকটার দিকে তাকে অদ্ভুত এই প্রশ্নটা খেলে গেল ঈশানীর অযাচিত মনে, কিন্তু ও মুখে বলল, আপনি সে না, ওই যে সেদিন ক্যাফের সামনে। বাক্যটা সম্পূর্ণ করতে পারল না ঈশানী। তার আগেই একেবারে হুট করে ঈশানী সহ পুরো ট্রেন সুতো সবাইকে চমকে দিয়ে নিজের এক হাত উঁচিয়ে আকস্মাৎ ট্রেনের চেন টেনেই ধরল লোকটা। সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই থেমে গেল পুরো ট্রেন। স্টেশন থেকে ছেড়ে হয়তো মিনিট 5 কি চলেছিল, তারই মধ্যে এই কাহিনী। হুট করে ট্রেন থেমে যাওয়াতে যাত্রী সকলের মাঝে হই হই শোরগোলি পড়ে গেল। চেন কে টেনেছে সেই খবরদারি করতে কোথা থেকে যেন ছুটে এলেন ট্রেন মাস্টার। তিনি মাস্ক পরিহিত লোকটাকে উদ্দেশ্য করে খেকিয়ে উঠে কিছু বলবেন তার আগেই লোকটা ঘুরে মুখোমুখি হয়ে দাঁড়ালো ট্রেন মাস্টারের দিকে। লোকটার চাহনিতে এক ঝলক নজর বুলিয়ে কি ভেবে যেন তৎক্ষণাৎ চুপসে গেলেন ট্রেন মাস্টার। আর কিচ্ছু না বলে কাছামুচু করে তাড়াহুড়ো পায়ে জায়গা ত্যাগ করেন তিনি। ভাবটা এমন যেন খবরদারি করতে আসাটা তার বিরাট বড় অন্যায় হয়ে গিয়েছে। ট্রেন মাস্টার চলে গেলে হুডি পরিহিত লোকরা নিজেও ট্রেন থেকে আস্তে করে নেমে পড়ে। এখন বৃষ্টি অনেকটাই নিয়ন্ত্রণে, মুষলধারার বর্ষণ কমে গিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। এদিকে সেই তখন থেকে লোকটাকে অদ্ভুত নজরে পরখ করছে ঈশানী, আর মনে মনে ভাবছে এখানে হচ্ছেটা কি? চেন টেনে পুরো ট্রেন থামিয়ে দিল, অথচ ট্রেন মাস্টার অবধি কিছু বলল না। কে উনি? কে ইনি? আসলেই কি কোনো সেলিব্রিটি? ভাবনা শুধু ছিঁড়ে যায়। লোকটার আরেক দফা অদ্ভুত কর্মকাণ্ডে কোনো কিছুর ইঙ্গিত না দিয়ে একেবারে হঠাৎ করে ঈশানীর হাত ধরে টেনে ওকে ট্রেন থেকে নামিয়ে আনলো লোকটা। আচানক এই কাণ্ডে হকচকে উঠল ঈশানী। আতঙ্ক আর আত্মমর্যাদার বশীভূত হয়ে মেয়েটা চিচি উঠল তৎক্ষণাৎ। অনুমতি ছাড়া হাত ধরেছেন কেন এভাবে? ঈশানীর এমন ছাঁচালো আওয়াজে প্রত্যুত্তর করল না লোকটা। তবে ল্যাম্পপোস্টের আলো হঠাৎ করে পাল্টে যাওয়া চোখের ভয়ঙ্কর রং আর ভাষা দুটোই আত্মায় কাঁপন ধরিয়ে দিল ঈশানীর। যেন অনুভূতিহীন ওই ডমিনেটিং শূন্য চোখ জোড়া ওর গলা চেপে ধরে ক্ষুব্ধ স্বরে বলে উঠল, আওয়াজ একদম নিচে। লোকটা তেমন করেই নিজের চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে আঙুল উঁচিয়ে কিছু একটা দেখালো ঈশানীকে। লোকটার আঙুলের ইশারা অনুসরণ করে পেছনে থাকাতে ঈশানী দেখতে পেল অদূরে কক্সবাজারের ট্রেনটা হুইসেল বাজিয়ে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। তার মানে কক্সবাজারের ট্রেনের সময় ঢিলে হওয়ার কারণে এখনো ছাড়েনি। ব্যাপারটা বুঝে আসতে চোখ জোড়া খুঁজতে চিকচিক করে উঠে ঈশানীর। স্বস্তিতে ক্লান্তি যেন ঝরঝরিয়ে নেমে আসে পুরো শরীর জুড়ে। ইচ্ছে তো করছে চিন্তামুক্ত হওয়ার খুশিতে হাউমাউ করে কেঁদে উঠতে, কিন্তু তার সময় কোথায়? ট্রেন তো ছেড়ে দিল বলে। যার দরুন ঈশানী আর এক মুহূর্ত দেরি না করে ছুট লাগালো স্টেশনের দিকে। ছুটতে ছুটতে ঘাড় করে এক ঝলক চাইলো পেছনের দিকে, হয়তো সেই কালো মাস্ক আর হুডি পরিহিত লোকটাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে। কিন্তু না, ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে অচেনা লোকটার দর্শন আর পাওয়া গেল না। যেন রাতের আধারের সঙ্গেই মিলেমিশে মরিচিকার মতোই উবে গিয়েছে সে। এদিকে ছুটতে ছুটতে হুট করে একটা অজানা কৌতূহল এসে একেবারে ছক্কা হাঁকানোর মতোই মস্তিষ্কে এসে পিঠ করলো ঈশানে। অত্যাধিক আশ্চর্য মনে মনে বলল, আমি যে ভুল ট্রেনে উঠেছিলাম সেটা উনি কি করে বুঝলো? আশ্চর্য! তার মানে উনি আমার ফোনে বলা কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, কিন্তু কেন? একরাশ ঝামেলা, বিপদ আর প্রতিকূল আবহাওয়া মাথায় নিয়ে ঈশানী যখন বাড়ি ফিরল তখন প্রায় মাঝরাত। বৃষ্টি এখন পুরোপুরি থেমে গিয়েছে, তবে আকাশের চাঁদে দেখা নেই। বুনো মহিষের পালের মতোই বর্ষার আকাশ কালো হয়ে আছে। মাঝরাত হওয়াতে চারিদিকে পরিবেশ ভীষণ নিরিবিলি। ব্যাঙ আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না আপাতত। বাড়ির উঠোনে টিমটিমিয়ে জ্বলতে থাকা বৈদ্যুতিক আলোর রোশনাইয়ে চারিদিকে চোখ বোলালো ঈশানী। বাড়িটা সব সময়ের মতোই ভুতুরে বেশ নিস্তব্ধতায় ছেয়ে আছে। দেখে কে বলবে কাল যে এই বাড়ির মেয়ের বিয়ে? তবে ভেতরে যে সবাই ঈশানীর প্রতীক্ষাতেই পথে চেয়ে বসে আছে তাতেই ভুল নেই, কারণ কাল তো ওকে বিয়ে দিয়ে নিজেদের কাজ হালকা করতে হবে এই ভেবেই বলে ঈশা। বিবাহ উপযুক্ত মেয়েরা পরিবারের বোঝা স্বরূপ। এতদিন ধরে লোকমুখে শুনে আসা প্রচলিত এই বাক্যটার সারমর্ম আজ উপলব্ধি করতে পেরে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। বুকের ভেতর ভারী ভারী লাগছে ক্ষোভ। হুট করে মস্তিষ্ক ভর করেছে অজানা অস্বস্তি। তবুও সে সেসবে কিঞ্চিত পাতা না দিয়ে ধীরে ধীরে ঘরের দিকে পা বাড়ালো। ও ভেতরে ঢুকতেই দেখা মিলল মামা, মামি, মামাতো ভাই বোন সহ টুকটাক গাছের আত্মীয় স্বজন সবার। কোনো কালে হট্টগোল মানসিক গিজগিজ পছন্দ নয় ঈশানীর।
কাজের সূত্রে চিটাগাং থাকায় এখন না চাইতেও কিছুটা সহ্য করতে হয়, তবে বাড়িতে এলেই সেটুকু আর সহ্য হয় না ওর। যেহেতু নিচতলার লিভিংয়ে বসে আগামীকালকের আকদ নিয়ে সবাই আলোচনায় ব্যস্ত, তাই এই ফাঁকে চুপচাপ সকলের দৃষ্টির আড়ালে নিজের রুমের দিকে পা বাড়ায় ঈশানী। তবে রোকেয়া প্রাচী চালাক মহিলা, তিনি ঈশানীকে ঠিকই খেয়াল করেছেন। খেয়াল করার সঙ্গে সঙ্গে পেছন থেকে ডেকে উঠলেন তিনি। আচ্ছা, এত দেরি হলো কেন ফিরতে? আর এভাবে ভিজেছিস কি করে? থমকা মায়ের প্রশাসনে থমকে গেল ঈশানীর পদধ্বনি। এতটা দখল সামনে বাড়ি ফিরে এরকম হাজারটা প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করছিল না বলেই তো পা টিপে টিপে নিজের ঘরে এগিয়ে যাচ্ছে ঈশানী। এখন আর কিচ্ছু করার নেই, মা যেহেতু প্রশ্ন করেই ফেলেছে, সুতরাং উত্তর ওকে দিতেই হবে। এখানে মুখ বুজে থাকার কোনো অপশন নেই। তাই সহসা পেছন ঘুরে মৃদু আওয়াজে জবাব দিল ঈশানী। বলল, বৃষ্টির কারণে ট্রেন ঢিলে হওয়াতে আসতে পারিনি, আর ভিজেও গিয়েছি বৃষ্টিতে। তাহলে ফোন বন্ধ কেন করছিস? এবার মায়ের প্রশ্নটা পুরোপুরি এড়িয়ে গেল ঈশানী, কারণ ফোনটা তো সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে জিসানের উপর বিরক্ত হয়ে বন্ধ করে রেখেছিল ও, নয়তো ওই সময় হাজারটা কল করে করে ব্যাপারটাকে আরও বিগড়ে দিত ছেলেটা। তখন অযথা প্যানিক করা ছাড়া আর কোনো উপায় থাকতো না ঈশানীর। খানিকক্ষণ চুপ থেকে নিজের এলোমেলো ভাবনাগুলোকে সাজিয়ে সেগুলোকে এক সাইডে সরিয়ে ঈশানী ক্লান্ত স্বরে বলে উঠছে, মাথাটা খুব ধরেছে মা, জার্নি করে এসে ক্লান্ত লাগছে খুব। তোমার যা প্রশ্ন করার কালকের জন্য জমিয়ে রাখো, আমি উত্তর দিয়ে দেব। এখন দয়া করে রুমে যেতে দাও, ভালো লাগছে না আর। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গটগটিয়ে রুমে চলে যায় ঈশানী। মেয়ের এহেন শান্ত স্বর অথচ বিগড়ে থাকা মেজাজের পারদ অনুমান করতে পেরে রোকেয়া প্রাচীও আর দ্বিতীয় প্রশ্নটি করার সাহস দেখালেন না, বরং চুপচাপ রুমে যেতে দিলেন ওকে। রুমে ফিরে ঈশানী যখন হাত মুখ ধুয়ে বের হয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সে সময় ওর কক্ষে আগমন ঘটে উষার। ঈশানী যখন ব্যস্ত হাতে বিছানা পরিষ্কার করছিল, তখনই মুষ্টিবদ্ধ করে রাখা একটা পাসপোর্ট সাইজের ছবি দেখে উষা বলে উঠছে, দেখ তো আপু, কি নিয়ে এসেছি। উষার কণ্ঠে উচ্ছ্বাসের জোয়ার, তবে তাতে চমকালো না ঈশানী, বরং সাবলীর গলায় উষাকে শুধল। কি এনেছিস? দুলা ভাইয়ের ছবি নিয়ে এসেছি। উষা দুলাভাই শব্দটা উচ্চারণ করতে ঈশানীর বোধগম্য হলো রাত পোহালেই যার সাথে ওর বিয়ে, যার হাত ধরে গোটা একটা জীবন পার করে দিতে হবে ঈশানীকে, এই মুহূর্তে সেই মানুষটার কথাই বলছে উষা। বাক্যের মাথায় হাতের ছবিটার দিকে তাকে আবার উচ্ছ্বাস করতে দেখা গেল উষাকে, অথচ ঈশানী নির্বিকার গলায় জবাব দিল, তোর দুলাভাই তুই দেখ, যা তো এখন ঘুমাবো। ঈশানীর প্রত্যাখ্যানে দমল না উষা, বরং ছবিটার দিকে গভীর দৃষ্টিপাত করে দাঁত খেলিয়ে বলে উঠল, মা ঠিকই বলেছে আপু, দুলা ভাই দেখতে রাজপুত্রের মতো সুদর্শন। এরকম সুন্দর জামাই আমাদের মহল্লায় আর দুটো নেই। উষা কথা শেষ হতে ছো মেরে ওর হাত থেকে ছবিটা নিয়ে নেয় ঈশানী, অতঃপর সেটাকে ওনার আড়লে ঢুকিয়ে উষাকে উদ্দেশ্য করেই বলে, যা তো এখন, তোর বক বক শোনার টাইম নেই, ঘুমাবো আমি। সে না হয় যাবো, কিন্তু ছবিটা তো দে, মা চাইবে তো আবার। উষার কথায় কান দিল না ঈশানী, বরং ওকে এক প্রকার ঠেলে ঠেলে রুম থেকে বের করে দিতেই ঈশানী বলে, পরে নিয়ে নিস, এখন যা। উষা চলে গেল রুমের দরজায় খিল দিয়ে ওনার আড়াল থেকে ছবিটা বের করলো ঈশানী। ছবিটা দেখতে গিয়ে ভীতি, সংকোচ, লজ্জা সব যেন একসাথে আঁকড়ে ধরল ওকে, যেন ও একটা সামান্য ফটো নয়, বরং গোটা একটা মানুষকে চোখ দিয়ে দেখতে চলেছে। ঠিক তখনই তেমন করেই আস্তে করে চোখ তুলে মাহিনের ছবির দিকে দৃষ্টিপাত করলো ঈশানী। তবে সবার আগে ঈশানীর চোখ গেল ছবির উপরে গুটি অক্ষরে লেখা মাহিন বেঞ্জামিন নামটার দিকে। অতঃপর দৃশ্যগত হলো সেই সুদর্শন যুবকের মুখখানা, আর এক দেখাতে ঈশানীর মনে হলো তা ভুল কিছু বলেনি, লোকটা দেখতে অসম্ভব সুদর্শন, কিন্তু এই রাজপুত্রের মতো সুদর্শন পুরুষ কি সত্যি আমার মতো নিশ্চুপ বরফের মতো শীতল একটা মেয়েকে বিয়ে করতে চায়? একটা অদ্ভুত অনিশ্চয়তা ভলভলিয়ে ছড়িয়ে পড়ল ঈশানীর সমগ্র মন মস্তিষ্ক জুড়ে। পরক্ষণেই আবার আত্মবিশ্বাসী মঞ্চ বলতে লাগলো, বিয়েটা যেহেতু হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওনার অমতে হচ্ছে না কিছুই। উনি নিশ্চয়ই জেনে শুনেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। কথাটা ভেবেই নিজের অজান্তে লাজুক হাসলো ঈশানী। কে জানতো ওর মতো বোকা শোকা চুপচাপ স্বভাবের মেয়েটার কপালে যে এমন রাজপুত্রের মতো সুদর্শন বর লেখা ছিল। এটা সত্যি অভাবনীয় আর চমৎকার একটা অনুভূতি, যা এই প্রথমবারের মতো হৃদয়ে অনুভব করলো ঈশানী।
এখনো যেন নিজেকে বিশ্বাস করে উঠতে পারছে না ও। তাই তো মনের মাঝে হাজারো অদম্য আর অবিশ্বাস্য স্বপ্ন নিয়ে নিজের হবু বরের ছবিটা দেখতে দেখতে এক সময় ঘুমের রাজ্যে হারিয়ে গেল অন্তর্মুখী আর নরম হৃদয়ের ঈশানী। সকালবেলা জানালা গলিয়ে প্রবেশ করা সূর্যের তির্যক আলোক রশ্মি চোখে মুখে আশ্রে পড়তে ঘুম ছুটে যায় ঈশানের। কাল সারা রাত সারাদিন এক নাগারে বৃষ্টি হলেও আজ সকাল সকাল ভালোই রোদ উঠেছে সমগ্র ধরনী জোরে। তবে সূর্যের উত্তাপ দেখে মনে হচ্ছে বেলাও কম হয়নি। আজ তো ঈশানীর বিয়ে, অথচ কেউ এখনো ডাকলো না কেন ওকে? ব্যাপারটা আশ্চর্যজনক। বাইরে তো মানুষের শোরগুলো শোনা যাচ্ছে না, অদ্ভুত। তাই জলদি আড়মোড়া ভেঙে উঠে বসে দেয়ালে ঘড়িতে এক নজর বোলায় ঈশানী। ঘড়ির কাঁটায় সকাল 11টা বেজে গিয়েছে। সেটা নজরে আসতে এক ঝটকায় ভ্রম ছুটে গেল ঈশানীর। ঘুমো ভাবটাও যেন দৌড়ে পালালো কোথাও। আজকের মতো একটা দিনেও এত বেলা করে পর্যন্ত কিভাবে ঘুমালো ও? সেই ভেবে আপাতত নীরবে কপাল চাপড়ালো ঈশানী। নিচে গেলে আজ মায়ের কড়া কথা শুনতে শুনতে নির্ঘাত কলিজা ঝালাপালাই হয়ে যাবে। সেই সব চিন্তা করে তাড়াহুড়ো করে বিছানায় ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো ঈশানী। এরপর আলমারি থেকে একটা চকচকে লাল শিফনের শাড়ি খুঁজে বের করে সেটাকে গায়ে ছড়িয়ে নিল সযত্নে। সেই সাথে হাতে কানে পরে নিল কিছু হালকা সোনার গহনা। যেহেতু শুধু ঘরোয়া আকত হচ্ছে, তাই এত বেশি সাজগোজ করার প্রয়োজন বোধ করল না ঈশানী। কপালে শুধু একটা ছোট্ট কালো টিপ পরে নিল শুধু। অতঃপর সবশেষে চিরুনি দিয়ে এলোমেলো চুলগুলো আশ্রে যাবে, ঠিক তখনই দরজায় ঠক ঠক করে কড়া নাড়ল রোকেয়া বেগম। মা নিশ্চয়ই খেপে আছে, সেই ভেবে এক প্রকার তাড়াহুড়ো করে দরজা খুলে দিল ঈশানী। দরজা খুলে মায়ের কথার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য একাই বলতে আরম্ভ করল। রেডি হতে দেরি হয়ে গেল, আসলে শাড়িটা ভালোভাবে পরতে পারছিলাম না। আর রেডি হতে হবে না। মায়ের মুখে এহেন কথা শুনে আকস্মাৎ থেমে গেল ঈশানীর চিরুনি চালানো হাত ও চিরুনিটা ড্রেসিং টেবিলের উপর রেখে দিয়ে মায়ের থমথমে মুখের দিকে তাকিয়ে প্রশ্নে ছুড়ল তৎক্ষণাৎ। কি হয়েছে মা? রোকেয়া প্রাচে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওরা বিয়েটা ভেঙে দিয়েছে। আসলে মাহিন বেঞ্জামিন একজন মডেল। দেশের বাইরে অ্যাঙ্কারিং আর মডেলিং করা ওর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আর হঠাৎ করেই নাকি কানাডা থেকে মডেলিংয়ের অফার চলে এসেছে। তাই কালকের ফ্লাইটেই কানাডা চলে গিয়েছে মাহিন। চুপচাপ দাঁড়িয়ে রোকেয়া বেগমের কথাগুলো শুনে ছোট্ট করে জবাব দিল ঈশানী। ও আচ্ছা। আর কিছু জানার নেই তোর? না, নেই কিছু জানারও নেই, কিছু বলারও নেই। ঈশানীর এরূপ জবাবদিহিতায় আর কিছু বলার মতনই খুঁজে পেলেন না রোকেয়া প্রাচী। বরং নিজেকে সামলে নেওয়ার জন্য ঈশানীকে একা ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। মা চলে যেতে থাপ করে রুমের দরজাটা বন্ধ করে দিল ঈশানী। অতঃপর গলার চেনটা একটানে ছিঁড়ে ফেলে ছুঁড়ে মারল মেঝেতে। সেই সাথে হাতের আর গলার গহনাগুলো একে একে খুলে ছুঁড়ে ফেলে দিল সব। অতঃপর নিজের সব সাজ নষ্ট করে আয়নার দিকে তাকিয়ে একাই বিড়বিড়ালো ঈশানী। আমার জানার আছে, আমার অনেক কিছু জানার আছে। কেন তুমি সব সময় আমার জীবনটা নিয়ে এমন পুতুল খেলা খেললে মা? কেন নিজের মেয়ে হয়েও আমি তোমার এত দূরের হয়ে গেলাম? কেন আমার ভবিষ্যতের কথা না ভেবেই একটা ছেলের মতামত ছাড়া তার সঙ্গে আমার জীবন জুড়ে দিতে যাচ্ছিলে তুমি? আমি কি এতটাই অযোগ্য, এতটাই কোল্ড, এতটাই ফেলনা যে কেউ আমার মুখ না দেখে আমাকে বিয়ে না করেই চলে গেল? এর যে অপমানের কি আর কিছু হয়? তার কি একটা বারের জন্য আমার মান সম্মানের কথা ভাবা উচিত ছিল না? আসলে নিজুম ভুল বলেছিল। এই চোখ আমার আশীর্বাদ নয়, বরং অভিশাপ। আর না তো এই চোখের মায়ায় কেউ কোনোদিন আটকাবে। আমার ওপরের নির্জীবতা, কঠোরতা, শীতল অন্তর্মুখী অনুভূতিগুলো ভেদ করে কেউ কোনো দিন আমার উষ্ণ হৃদয়ের সন্ধান করতে যাবে না, কখনোই না। সেটা আমি এতদিনে বেশ ভালো করেই বুঝে গিয়েছি। আর না তো আমার মতো অতি সাধারণ মেয়েকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে কখনো। যেই নিঃস্বার্থ ভালোবাসা আমি খুঁজে বেড়াই, সেই ভালোবাসা বোধহয় পৃথিবীতে এখনো তৈরিই হয়নি। নয়তো মা কেন আমায় আমার মতো করে ভালোবাসে না? আয়নার দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে নিজের সকল অভিযোগ উগরে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল ঈশানী। কাঁদতে কাঁদতেই হাঁটু ভেঙে থাপ করে মেঝেতে বসে তাতে মাথা ঠেকিয়ে ভাবতে শুরু করলো ও। মায়ের এই পরিবর্তন ঠিক কবে থেকে শুরু হয়েছিল? কেনই বা শুরু হয়েছিল? বাড়ির উঠানে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা নারকেল
গাছের চিরল পাতার ফাঁক ফোকর গলিয়ে নিদারুণ বেরিয়ে আসা মুঠো মুঠো রোদের হাতছানি ধূসর মেঘের আড়ালে গা ঢাকা দিয়েছে সেই কখন সকাল থেকে দুপুর অবধি অবাধে আলোক রশ্মি ছড়ানো সেই চনমনে সোনালি রোদ মিলিয়ে গিয়ে নতুন উদ্যমে আষাঢ়িয়া বৃষ্টিতে ঝমঝম করে উঠেছে ভুবন। ঈশানী ছোট্ট রুমের এক কোণে যে দক্ষিণে জানালাটা রয়েছে ঠিক তার কোল ঘেঁষে বেড়ে উঠেছে এক দানবাকৃতির বিশাল বড় জারুল গাছ। গাছটা বোধহয় ঈশানীর জন্মের আগের থেকেই এমন তাগড়া হয়ে বেড়ে উঠেছিল, তাই তো এখন বৃদ্ধ বয়সেও এমন রুগ্নদের মতোই কেমন কুচকে গিয়েছে শরীরে ছাল বাকল ডালপালা সবকিছুই। অথচ সেই ডালপালা দিয়ে চুইয়ে চুইয়ে বৃষ্টির ঝাঁট এসে একেবারে প্লাবিত করে দিয়েছে ঈশানীর ঘরের সমগ্র মেঝে। ওইদিকে কিছু ঘন্টার জন্য পৃথিবীর সকল আয়োজন, সকল অনিরাপত্তা, দুঃখ, কষ্ট, ঝুট, ঝামেলা সবকিছু বেমালুম ভুলে গিয়ে আপন মনে হাঁটুতে মুখ গুজে বসে আছে ঈশানী। মেয়েটা ধাক্কা খেয়েছে, কষ্টও পেয়েছে খুব, তবে বহিঃপ্রকাশ করার মতো ভাষা ওর জানা নেই। হয়তোবা ওর দুঃখ কষ্ট এতটাও গুরুত্ব দেওয়ার মতো মানুষের অস্তিত্ব নেই, আর নয়তো ঈশানী নিজের জগৎটাকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ঘর কোনো স্বভাবটা নিজের অজান্তেই একেবারে মনে প্রাণে ধারণ করে ফেলেছে মেয়েটা। এখন চাইলো আর কারো কাছে মনের কথা ব্যক্ত করে নিজেকে হালকা করতে পারে না ঈশানী। ওর এই স্বভাবটাই যে বরাবরই একঘেয়ে ছিল তেমনটাও নয়। ঈশানী যতটুকু মনে পড়ে এই গড়কুনোর স্বভাব পুরো দুনিয়া থেকে নিজেকে আড়াল করে রাখার আপ্রাণ প্রচেষ্টা, জন্মসূত্রে পাওয়া অতীব সুন্দর নীল চোখে নিজের অপ্রাপ্তি মনে করা, এই সব কিছু শুরু হয়েছিল ঈশানীর বাবার মৃত্যুর পর থেকে। ঈশানীর বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি, ওর বাবা একজন সেনাবাহিনীর সৈনিক ছিলেন। যদিও তখন পরিস্থিতি বোঝার জন্য ঈশানীর বয়স খুবই কম ছিল, তবে ও নানির মুখে শুনেছে কোনো এক পার্বত্য অঞ্চলে পোস্টিং থাকাকালীন দুর্ধর্ষ হৃদয়হীন কিছু অজ্ঞাত মাফিয়া টেররিস্টদের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে নৃশংসভাবে নিহত হন তিনি। আসলে পার্বত্য অঞ্চলগুলোতে একদিকে যেমন অপার প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণকেন্দ্র, ঠিক তার অপর দিকে বিপরীত দিকে নজর বোলালে তেমনই নাম না জানা উঁচু নিচু পাহাড়ে ঘেরা বিস্তৃত জঙ্গলের আড়ালে একটা রহস্য বেষ্টিত ফুটফুটে কালো অন্ধকার দিকও রয়েছে বটে। ফ্যান্টাসি বলে এই সৌন্দর্যের পাহারাদাররা বরাবরই কুৎসিত আর ভয়ঙ্কর হয়। ব্যাপারটা কিছুটা তেমনই, কারণ সেই মেঘ ভেজা ঝর্ণা গায়ে মাখানো অকৃত্রিম রূপসী পর্বতমালার অন্ধকার রহস্য জনসাধারণ কিংবা প্রতিনিয়ত প্রাকৃতিক সৌন্দর্যে আহরণ করতে আসা ট্যুরিস্টদের দ্বারা কখনোই উন্মোচন করা সম্ভব নয়। তাই তো যুগের পর যুগ কেটে গেল পর্বতমালা বিস্তৃত এই পার্বত্য চট্টগ্রামের কিছু নাম না জানা কৌতূহল আর অন্ধকার দিক পুরো দেশবাসীর কাছে অজানাই রয়ে যায়। হয়তো কোনো না কোনোভাবে জনসাধারণের মঙ্গলের জন্যই সরকারের এই অপারক গোপনীয়তা। সে যাই হোক, সেবার ঈশানীর বাবার এই অকাল মৃত্যুর পরেই এই ধাক্কায় কেমন উলটপালট হয়ে যায় ছোট্ট ঈশানীর জীবনটা। ওভাবে অকালে স্বামী হারানোর শোক যেন বানভাসী নদীর মতো এফোর ওফোর যন্ত্রণায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল মাত্র 17তে মা হওয়া রোকেয়াকে, যার দরুন খুব অল্প বয়সে বিধবা তকমা গায়ে লেগেছিল বলে মায়ের পরামর্শ আর সব ভাইদের সিদ্ধান্তে একমাত্র বোনকে একটুখানি সুখে থাকার প্রয়াস দ্বিতীয়বারের মতো অন্যত্র বিয়ে দেওয়া হয়। আর এইদিকে নানির হাত ধরে এই ছোট্ট দোতলা বাড়িটির এক কোণে শুয়ে বসে দিবারাত্রি যাপন করে জীবন অতিবাহিত হতে থাকে নিঃসঙ্গ ঈশানীর। তখন থেকেই অবুঝ মেয়েটা কেমন গুটিয়ে নিয়েছিল নিজেকে। মুক্ত আকাশে অবাধে ডানা চাপটানো বুনো শালিকটাও হুট করে খাঁচা বন্দি হলে যেমনটা নিতে পড়ে ঠিক তেমন করে বিষণ্ণতা ছড়িয়ে পড়েছিল 8 বছরের ঈশানীর মন মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে। গায়ে পায়ে বয়স না বাড়লেও মনের বয়সটা তখনই যেন উহু করে দ্বিগুণ তালে বেড়ে যায় ওর। তবে ঈশানীর একাকী নিঃসঙ্গ জীবনের ইতি টেনে বছর 3 পর ওর মা রোকেয়া প্রাচী আবারও ফিরে এসেছিলেন বটে। কোনো এক অজানা কারণে রোকেয়া প্রাচীর দ্বিতীয় সংসার আর করা হয়ে ওঠেনি। তবে তিনি যখন ঈশানীর নিকট ফিরে এসেছিলেন তখন তার কোলে ছিল ছোট্ট দুধের শিশু উষা। যেহেতু ঈশানীর দাদা দাদি কিংবা সেভাবে নজর রাখার মতো কেউ কোনো আত্মীয় স্বজনও ছিল না তখন, তাই তখন থেকে উষাকে নিয়ে এই বাড়িতে বসবাস শুরু করে রোকেয়া প্রাচী।
কিন্তু যতদিনে রোকেয়া প্রাচী ফিরে এসেছিলেন ততদিন ঈশানী যেন নির্লিপ্তে গা ভাসিয়ে দিয়েছিল স্রোতের বিপরীতে। ওর মাঝে পরিবর্তনগুলো ছিল স্পষ্ট দৃশ্যমান। তখন পরিবারের মানুষ, আনাগোনা, উচ্চস্বরে কথাবার্তা, কোনো কিছু আর ভালো লাগতো না ঈশানীর, বরং এগুলোকে বিরক্তিকর, ঝঞ্ঝাট আর বেহুদাই মনে হতো ওর নিকট। তবে মেয়ের এই নিঃসঙ্গতা, অন্তর্মুখী স্বভাব পরিবর্তন করার জন্য রোকেয়া প্রাচীরও কোনো মাথা ব্যথা ছিল না। কোনো এক অযাচিত কারণে তিনি ঈশানীর মাঝে এই ভীত, সন্ত্রস্ত আর নিজেকে গুটিয়ে রাখার স্বভাবটা খুব কৌশলে পুষে রাখতে চাইতেন, যার দরুন আজ এত বছর পরেও ঈশানীর হৃদয়টা সেই 8 বছরেই আটকে আছে। নিজেকে সাহসী আর আত্মবিশ্বাসী প্রমাণ করতে গিয়ে বারবার বিপদ আর লজ্জাজনক ঘটনার সম্মুখীন হওয়াটা ওর স্বভাবে পরিণত হয়েছে। শুধুমাত্র এই ঘরমুখ স্বভাবের জন্য স্কুল কলেজ সবখানে বন্ধুমহল তৈরিতে অক্ষম ঈশানী। যেখানে বন্ধুই নেই, যেখানে প্রেমে পড়ার মতো দুঃসাহসী কাজ তো ওর জন্য কল্পনাতীত। ঈশানীকে যে কখনো কেউ প্রপোজ করেনি এমনটাও কিন্তু নয়। ওই জলজলে আকর্ষণীয় নীল চোখ দেখে পাগল না হয়ে উপায় আছে। চোখ তো নয় যেন মাদকে ঠাসা,